এই পর্বে আমরা ডুব দেব বাংলার এক ক্লাসিক ভূতের গল্পে। একপাটি নূপুরের এই কাহিনীকে জীবন্ত করে তোলা হয়েছে এক বিশেষ ধরনের 2D লোকশিল্প বা ফোক আর্ট অ্যানিমেশনের মাধ্যমে, যা এর হাড় হিম করা পরিবেশকে দারুণভাবে ফুটিয়ে তুলেছে। চলুন এই হাড় হিম করা কাহিনীর গভীরে প্রবেশ করা যাক। গল্পের শুরুটাই হয় এই ভয় ধরানো লাইনটা দিয়ে। ভাবা যায়, একটা সাধারণ বাঁশ কাটতে গিয়ে দেখা গেল সেটা থেকে রক্ত ঝরছে। মানে শুরুতেই একটা অসাধারণ ভয়ের পরিবেশ তৈরি হয়ে যায়। তো গল্পটা শুরু হচ্ছে কালীদিঘির পাড়ের এক কুখ্যাত বাঁশঝাড়কে ঘিরে, আর আমাদের প্রধান দুই চরিত্র, একজন হলেন অভিজ্ঞ আর বিচক্ষণ কাঠুরে আরিফ, আর অন্যজন তার লোভী শিষ্য সেলিম। ওরা দুজনই সেখানে বাঁশ কাটতে গেছে। প্রথম অশুভ সংকেতটা ছিল একদম স্পষ্ট আর ভয়ঙ্কর। আরিফ, যে কিনা গ্রামের লোকমুখে ওই বাঁশঝাড়ের ভৌতিক কাহিনী শুনেই বড় হয়েছে, সে সাথে সাথেই বিপদটা আজ করে ফেলে। কিন্তু সেলিমের চোখে তখন শুধুই টাকা, ভবিষ্যতের টাকার ঝনঝনানি। আচ্ছা, এখানে একটা ব্যাপার একটু বুঝে নেওয়া দরকার। এই বাঁশঝাড়ের আত্মাটা হলো এক পেতনি। বাংলা লোককথায় পেতনিরা হলো অতৃপ্ত নারী আত্মা, আর তাদের চেনার সবচেয়ে বড় উপায় হলো তাদের পা দুটো উল্টো দিকে ঘোরানো থাকে। এই তথ্যটা কিন্তু গল্পের শেষে খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। যেই মুহূর্তে ওই অদ্ভুত বাঁশটা মটমট শব্দ করে মাটিতে আছড়ে পড়ল, ঠিক তখনই একটা চকচকে জিনিস সবার চোখে পড়ল। আর এখান থেকেই গল্পের মূল ঘটনাটা মোড় নেয়। এই সেই এক পাঠি নূপুর। একবার ভাবুন তো, একটা ভুতুড়ে জঙ্গলের মাঝখানে ভাঙা বাঁশের ভেতর থেকে বেরিয়ে এলো এমন একটা দামি প্রাচীন গয়না। জিনিসটা দেখতে আকর্ষণীয় হলেও এর উপস্থিতিটাই যেন এক অশুভ কিছুর পূর্বাভাস দিচ্ছিল। এখান থেকেই কিন্তু দুজনের মধ্যে তফাতটা একদম পরিষ্কার হয়ে যায়। আরিফ তার অভিজ্ঞতা দিয়ে বুঝতে পারছে যে এটা একটা ফাঁদ, কোনো অতৃপ্ত আত্মার জিনিস। কিন্তু সেলিমের চোখে তখন শুধুই লোভ, শুধুই টাকা। আর সেলিম ঠিক সেই মারাত্মক ভুলটাই করে বসে। ওস্তাদের চোখ এড়িয়ে সে নূপুরটা চুরি করে, আর নিজের দুর্ভাগ্যকে একরকম দাওয়াত দিয়ে ডেকে আনে। তো নূপুর তো চুরি হলো। এরপর কি হলো? এরপরই শুরু হয় আসল খেলা। কারণ এবার নূপুরের আসল মালিক তার উপস্থিতি জানান দিতে আসছে। ভয়ের পরিবেশটা আরও জমাট বেঁধে ওঠে যখন জঙ্গলের সব স্বাভাবিক শব্দ, মানে ঝিঝি পোকার ডাক, পাতার শব্দ, সব হঠাৎ করে থেমে যায়। একটা অস্বাভাবিক কবরখানার মতো নীরবতা নেমে আসে, যা আসন্ন বিপদেরই ইঙ্গিত দিচ্ছিল। আর সেই জমাট বাঁধা নীরবতার মধ্যে প্রথমে শুধু আরিফই শব্দটা শুনতে পায়, নূপুরের সেই ভৌতিক মৃদু ঝুনঝুন আওয়াজ। তার সবচেয়ে বড় ভয়টাই সত্যি হতে চলেছে। এরপর ভয়টা আর শুধু শব্দে আটকে থাকে না। হঠাৎ করেই ওদের কাঁধের বাঁশের বোঝাটা যেন পাথরের মতো ভারী হয়ে ওঠে। আরিফ তাকিয়ে দেখে এক ছায়ামূর্তি সেলিমের ঘাড়ে চেপে বসে আছে, আর তার পা দুটো অস্বাভাবিকভাবে পিছনের দিকে ঘোরানো। আরিফ বুঝে যায় তাদের সামনে দাঁড়িয়ে আছে এক অতৃপ্ত পেতনি। আত্মাটা সেলিমের কানের কাছে হিমশীতল গলায় ফিসফিস করে শুধু একটাই জিনিস চায়, তার নূপুর। প্রাণের ভয়ে তারা বাঁশের বোঝা ফেলে গ্রামের দিকে ছুটতে শুরু করে। তো এই অবস্থায় ওদের আর কী বা করার আছে? ওরা মরিয়া হয়ে দৌড়ে যায় গ্রামের তান্ত্রিক কালু ফকিরের কাছে সাহায্যর জন্য। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। সেলিমের উপর পেতনিটা পুরোপুরি ভর করেছে। সে আর মানুষের মতো আচরণ করছে না, পশুর মতো চার হাত পায়ে ছুটছে। অতৃপ্ত আত্মাটা তাকে জোর করে টেনে নিয়ে যাচ্ছে সেই বাঁশঝাড়ের দিকে যেখানে তার মৃত্যু হয়েছিল। তান্ত্রিক কালু ফকিরই এর একমাত্র উপায় বলে দেয়। ওই নূপুরটা একটা যোগসূত্রের মতো কাজ করছে। মানে যতক্ষণ ওটা সেলিমের কাছে আছে ততক্ষণ আত্মাটা তাকে ছাড়বে না। পরিকল্পনাটা ছিল খুবই ঝুঁকিপূর্ণ। ফকির মন্ত্র পড়ে আত্মাকে দুর্বল করার চেষ্টা করবে, আর ঠিক সেই সুযোগে আরিফকে তার কাঠুরের দক্ষতা কাজে লাগাতে হবে। দূর থেকে ঢিল মেরে একটা মাত্র আঘাতে নূপুরটা ফেলে দিতে হবে। এটাই ছিল তাদের বাঁচার একমাত্র উপায়। তো পরিকল্পনা তো হলো, কিন্তু সেটা কি কাজ করল? চলুন দেখি এরপর কি ঘটল, আর লোভের কি ভয়ঙ্কর একটা দাগ সেলিমের জীবনে থেকে গেল। আরিফের নিশানা ছিল একদম নিখুঁত। তার ছোড়া ইটের টুকরোটা সোজা গিয়ে সলিমের কোমরে গোজা নূপুরটায় আঘাত করে।
একটা তীব্র ঝনঝন শব্দ হয়, আর এক মুহূর্তে আত্মার সলিমের মধ্যেকার সেই অশুভ বাঁধনটা ছিঁড়ে যায়। নূপুরটা মাটিতে পড়ার সাথে সাথেই এক অবিশ্বাস্য আর হাড় হিম করা ঘটনা ঘটে। মাটির নিচ থেকে একটা ফ্যাকাশে মরা মানুষের মতো হাত বেরিয়ে আসে, খপ করে নূপুরটা ধরে আর পর মুহূর্তেই মিলিয়ে যায়। অবশেষে আত্মা তার হারানো জিনিসটা ফিরে পেল। সেলিম বেঁচে ফেরে ঠিকই, কিন্তু একটা ভয়ঙ্কর পরিণাম নিয়ে। তার একটা পা এমনভাবে মচকে যায় যে সেটা পেতনির মতোই উল্টো দিকে কিছুটা বেঁকে থাকে। লোভের শাস্তি হিসেবে এই শারীরিক খুঁতটা তার সারা জীবনের সঙ্গী হয়ে যায়। গল্পের শেষে একটা অদ্ভুত সুন্দর সমাপ্তি টানা হয়েছে, তাই না? পেতনিটা তার হারানো নূপুর ফিরে পাওয়ায় এখন সে সম্পূর্ণ। তাই জঙ্গলে এখন আর এক পাটি নয়, দুপাটি নূপুরেরই মিষ্টি ঝুনঝুন শব্দ শোনা যায়। আত্মাটা হয়তো এভাবেই মুক্তি পেয়েছে। সেলিম প্রাণে বাঁচলেও তাকে সারা জীবন নিজের লোভের পরিণাম বয়ে বেড়াতে হয়েছে। আর এই গল্পটা আমাদের ঠিক এই প্রশ্নটাই করতে শেখায়, লোভের মূল্য ঠিক কতটা চড়া হতে পারে।